माइनस ए बी प्लस सी प्लस एस स्क्वायर माइनस बी सी प्लस ए प्लस एस स्क्वायर माइनस सी ए प्लस बी और प्लस 3টা বাঁ দিকে -3 করে দিলাম, ডান দিকে 0। ঠিক আছে, প্লাসই হবে, প্রথমে বলাটা একটু ভুলে গেছি আমার। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন দেখো যে -3কে এই যে 3 জায়গায় দিয়ে দেবো আমরা। -3কে -1 -1 -1 করতে পারবো। তাহলে এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি, এখানে -1 দিলাম। এস স্কোয়ার মাইনাস বি সি প্লাস এ, এখানে -1 দিয়ে দিলাম। আর এস স্কোয়ার মাইনাস সি এ প্লাস বি, এখানে -1 দিয়ে দিলাম। দেখো এই যে -3টা আমি 3 জায়গায় দিয়ে দিলাম, -1 -1 -1 করে। এবার -1 -1 -1 তো -3 হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখতে পারবো। এদিকে 0 আছে। এখন আমরা এই যে প্রত্যেকটা ভগ্নাংশে যোগবিয়োগ করে দেখাবো। এখানে যদি ভগ্নাংশে যোগবিয়োগ করো বি প্লাস সি, তা এস স্কোয়ার মাইনাস এ, এখন -1 দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস বি মাইনাস সি পেয়ে যাবা। দেখো -1 দিয়ে গুণের সঙ্গে মাইনাস বি মাইনাস সি, মনে রাখবা। এখানে সি প্লাস এ এস স্কোয়ার মাইনাস বি, আবার -1 দিয়ে কে গুণ করলে মাইনাস সি মাইনাস এ পাবা, এ প্লাস বি এস স্কোয়ার মাইনাস সি, -1 দিয়ে গুণ করে এটা মাইনাস এ মাইনাস বি পেয়ে যাবা। এখন যদি তোমরা লক্ষ্য করো এই যে লবগুলো কিন্তু প্রত্যেকটা লব সমান হয়ে গেছে। দেখো এস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস এ সব জায়গায় আছে। তাহলে আমি এই যে লবটাই কমন নিয়ে নেব, এস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কমন নিয়ে নিলাম। তার আমাদের এখানে পরে থাকবে, তখন এখানে তো কিছু নাই, তো 1 আছে উপরে, আর নিচে বি প্লাস সি প্লাস একইভাবে এখানে 1 সি প্লাস এ, এখানে 1 এ প্লাস বি, এভাবে রইবে। এদিকে আমাদের 0 আছে। তাহলে এবার লক্ষ্য করো এখানে আমরা কি করব, আমরা হয় অথবা দিয়ে, দেখো এখানে তো আমাদের চলরাশি নাই, তাহলে এটা তো আমাদের কখনই 0 হবে না। ঠিক আছে, এ বি সিগুলো ধ্রুবক, এখানে আমাদের বলেই দিয়েছে। দেখো এই যেখানে দেখো এ বি সিগুলো ধনাত্মক সংখ্যা, তো এরা যদি ধনাত্মক সংখ্যা হয় এ বি সিগুলো, এটা কিন্তু শূন্য হচ্ছে না। তাহলে অতএব দিয়ে আমাদের শূন্য হবে এস স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এরা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে লিখবা যেহেতু এ বি সি ধনাত্মক সংখ্যা, এরা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, এটা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। ধনাত্মক হলে এটা কিন্তু শূন্য কখনই হবে না, তাহলে শূন্য হবে এটা, যেহেতু এখানে এস স্কোয়ার আছে, চলরাশি আছে। তো এখান থেকে এস স্কোয়ার মানটা বের করবো, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ডান দিকে নিয়ে যাও, সব প্লাস হয়ে যাবে, প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবা প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি প্লাস সি। দেখো এক্সের মান সমাধান যেটা, এক্সের মান এই যে আমাদের দুটো মান, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো পরের প্রশ্ন 4-এর 2 নম্বর সমাধানটা। চলো আমরা সমাধানটা প্রথমে টুকে নিচ্ছি। দেখো আমাদের আছে অঙ্কটা এক্স প্লাস 1 তার হোল কিউব এক্স মাইনাস 1 তার হোল কিউব, নিচে আছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 2 আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কাজ করি। আচ্ছা, এখানে চলো আমরা সমাধান করা ভেঙে নেওয়ার চেষ্টা করছি। এটা এ প্লাস বি হোল কিউব, দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে। এই যে আমাদের এখানে একটা সূত্র বলে আমি লিখে দিচ্ছি, আমরা লিখব এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, ঘনফলের সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র। আর এখানে এ মাইনাস বি সূত্র, এটাও কাজে লাগবে আমাদের, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটাও ব্যবহার হবে। সেটা হবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, আর একটা সূত্র নিচেরটা, এটা আমাদের সূত্র অ্যাপ্লাই হবে 4ab সূত্রটা। 4ab সূত্র দেখো সেটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই 3টে সূত্র আমরা এখানে কাজে লাগাবো। চলো প্রথমে আমরা দেখো এটা এ এটা বি ধরে, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, দেখো একদম এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করছি যেটা এখানে লেখা আছে, প্লাস 3a বি স্কোয়ার
প্লাস বি কিউব মানে 1-এর কিউব মাইনাস আর এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা এই যে মাইনাসটাও লিখে রেখেছি আমি, এখানে আমরা অ্যাপ্লাই করে দেব। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab², দেখো একদম যে সূত্রটা যেভাবে আছে, আর মাইনাস বি কিউব মানে 1-এর কিউব। বন্ধনীতে রাখতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, এই যে মাইনাস পরে মাইনাসটা ভিতরে গিয়ে মাইনাসগুলো বা চিহ্নগুলোকে চেঞ্জ করে দিবে। আর নিচে বাই, তো এখানে এই যে সূত্রটা আমরা এটাকে এ আর বি ধরে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমার সূত্রটা যে 4ab সূত্র, এটা হবে আমাদের 4ab। আচ্ছা, এই সূত্রগুলো আমি একটু বক্সের মধ্যে রেখে দিলাম। এবার চলে আসবো এখান থেকে এই জায়গায়। আচ্ছা, সমান সমান আমাদের 2 আছে, 2 দিয়ে দিই। আচ্ছা, বা এবার দেবো বা, এবার একটু সরলটা করো। তবে এখানে x³ প্লাস এটা 3s² হয়ে যাবে এই জায়গাটা, আর এটা হবে প্লাস 3x পেয়ে যাবে। 1-এর স্কোয়ার তো একই, 3-একে 3, আর 1-এর কিউব 1, এটা হয়ে যাবে। আর দেখো মাইনাস দিয়ে গুণ করবো, আবার সরল করে দেবো, এটা মাইনাস x³ দাঁড়াবে, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, এটা 3s², 3s², এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস, এটা মাইনাস, আর 3x 1-এর স্কোয়ার তো একই, 3x হবে, এটা মাইনাস 3x, আর মাইনাসটা প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 1-এর কিউব দিয়ে 1 হয় পাই। আর নিচে আমাদের দেখো 4x, 1 মানে 4x এটা, আর এদিকে আমাদের 2 আছে। এখন একটু সরলটা করো, এই যে x³ মাইনাস x³ প্লাস x³ কেটে যাবে। আচ্ছা, এখানে মাইনাস 3x প্লাস 3x এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 3s² আর 3s², এটা আমরা পেয়ে যাবো 6s² প্লাস 1 আর প্লাস 1, দেখো এটাতে করলাম, আর এই যে প্লাস 1 আর প্লাস 1, তাহলে এটা প্লাস 2 হয়ে যাবে। আর নিচে 4x, আর এখানে 2 আছে, উপর থেকে আমি 2 যদি কমন নিয়ে নিই, 3s² প্লাস এটা আমাদের 1, নিচে 4x সমান 2, এই 2 আর এই 2 বা এর সঙ্গে কাটাকাটি করতে পারো, যেভাবে করতে পারো। চলো এটার সঙ্গে কেটে দিই, এই যে 2 উপরে আছে না, উপরে উপরে এভাবে কাটাকাটি করা যায়, কাটাকাটি গেলে। তাহলে এখানে 3s² প্লাস 1, এটা বর্গমূল করে নাও, 4x সমান এটা 4x হয়ে যাবে। বাঁ দিকে নিয়ে চলে এসো, 3s² মাইনাস 4x প্লাস 1টা লিখলাম 0, ফ্যাক্টর করে নেবো আমরা এখানে। 3s² টা 3 প্লাস 1 ভাঙালাম, এটা দেখো মাইনাস 3x, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস x 1, এখান থেকে কমন 3x কমন নিতে পারবা, এটা x মাইনাস এটা 1 হয়ে যাবে। দেখো এটাই তো 3x চলে এসেছে, কিছু নাই তো 1 দেবা, এখানে মাইনাস 1 কমন, তাহলে x মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস প্লাস এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস। এই যে আমরা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর, দেখো মধ্যেটা সমান চলে এসেছে, তাহলে আমরা নিয়ে নেবো x মাইনাস 1, পরে থেকে যাবে 3x, 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর হয় অথবা দিয়ে এক্সের মান বের করবো, x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এদিকে অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাবো 1, এখান থেকে 3x সমান 1, তাহলে x সমান পেয়ে যাবো 1/3। তাহলে এক্সের মান 1 এবং 1/3, এই যে এক্সের দুটো মান, এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো একটা সমাধান ছিল। পরের প্রশ্ন আমরা চলে আসবো 5-এর দাগের প্রশ্নগুলো। দেখো 5 নাম্বারটা আগে, এখানে বলছে পিনের মূল্য প্রতি ডজন 2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6টি পিন বেশি পাওয়া যাবে। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য নির্ণয় করো। আচ্ছা, পিনের বর্তমান মূল্য প্রতি ডজন, তো আমরা এখানে দেখো 5-এর অঙ্কটা আমরা ধরে নিচ্ছি। প্রথমে ধরে নিব যে 1 ডজন, প্রতি ডজন বলতে 1 ডজন, 1 ডজন বলতে 12টি পিন, 1 ডজন পিনের বর্তমান মূল্য আমরা ধরে নিব x পয়সা
পয়সা আছে এখানে সব এককগুলো, তো পয়সা নিই, এক্স পয়সা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারবো কথাটাকে ঘুরিয়ে যে এক্স পয়সায় পিন পাওয়া যাবে কত, 1 ডজন। তো এখানে লিখবো এক্স পয়সায় পিন পাওয়া যায় কত, 1 ডজন, মানে 12টি পিন কিন্তু 1 ডজন বলতে। ওকে, তাহলে 1 পয়সায় পিন পাওয়া যায় কত, তাহলে 1/x ডজন। তাহলে 1 পয়সায় কম পাওয়া যাবে, x পয়সায় যতটি পিন পাওয়া যাবে 1 পয়সায় কম পাওয়া যাবে, এটা কিন্তু আমাদের 1 পয়সা, এর চেয়ে কম হবে। আর এখানে আমাদের বলেছিল কত, 42 পয়সায়, 42 পয়সায় কিনে, তো আমরা এখানে 42 পয়সায় বের করে নিই, 42 পয়সায় পিন পাওয়া যায়। তাহলে এখানে বেশি পাওয়া যাবে, এখন 1 পয়সা যতটি পাওয়া যাবে 42 পয়সাতে বেশি পাওয়া যাবে, ঐকিক নিয়ম। তাহলে 42টা উপরে চলে যাবে, এই যে দেখো, তাহলে 42/x ডজন এতটি হবে পিন পাওয়া যাবে 42 পয়সায়। এখন যে আমাদের বলেছে প্রতি ডজন 2 পয়সা করে কমবে, তাহলে প্রতি ডজন 2 পয়সা করে যদি কমে যায়, তাহলে এখন আমরা দেখো যে এখন 1 ডজন পিনের বর্তমান মূল্য কত হবে। তাহলে প্রতি ডজনে এখানে লিখে দেবো যে প্রতি ডজনে 2 পয়সা, 2 পয়সা দাম কমলে এখন 1 ডজন পিনের মূল্য, 1 ডজন পিনের মূল্য কত হবে। দেখো, আগে ছিল x পয়সা, যেহেতু 2 পয়সা কমে যাচ্ছে, তাহলে x থেকে 2 পয়সাটা বিয়োগ করে দাও, এত পয়সা। আবার কথাটাকে ঘুরিয়ে লিখি, তাহলে এত পয়সায় এখন 1 ডজন পিন পাওয়া যাচ্ছে, তাই না, মূল্যটা কমেছে। তাহলে আমরা লিখবো x/2 পয়সায় পিন পাওয়া যায় সমান 1 ডজন, আমি ডজনে রাখলাম, মানে 12টি আছে এখানে। 1 পয়সায় পিন পাওয়া যায় 1/x-2 ডজন। আর এখন ওই যে 42 পয়সায়, ঠিক আছে, তাহলে দাম কমেছে, তো কিন্তু 42 পয়সায় কতটি পাওয়া যাবে, তা নিশ্চয়ই বেশি পাওয়া যাবে যেহেতু দাম কমে গেছে। 42 পয়সায় পিন পাওয়া যায়, তাহলে 42টা উপরে চলে যাবে, 42/x-2, একে যত পাওয়া যাবে 42 পয়সায় বেশি পাওয়া যাবে, এত ডজন। দেখো, দাম কমায় কিন্তু এখানে বলে দিয়েছিল, দাম কমায় 6টি পিন বেশি পাওয়া যায়, তাহলে এখানে কিন্তু বেশি আছে এই আগের চেয়ে, আগে এতটি পাওয়া যেত আর এখন এতটি পাওয়া যায়। এটা যখন বেশি আছে, তাহলে বেশি থেকে কম বাদ দিলেই তো আমাদের কার সঙ্গে সমান হয়ে যাবে, 6-এর সঙ্গে, তাই না। তাহলে এখানে শর্তটা যে গঠন করবে যে বেশি পিনটা আগে লিখো, x-2, এখান থেকে বিয়োগ করো আগের যে পিনটা 42 - x। দেখো, এটা হচ্ছে আমাদের 6টির মধ্যে পার্থক্য, কম বেশি আছে 6টি, এরা কিন্তু ডজনে ছিল। তাহলে এই যে 6 আছিল, এই যে 6টি পিন বলতে গিয়ে যে ডজন করি, তাহলে 12 দিয়ে ভাগ করে নিতে হয়, 12টি 1 ডজন, তাই না। তার 12টি 1 ডজন হলো, 1টি 1/12 আর 6টি 6/12 হবে। মানে এই যে সংখ্যাকে 6টিকে যেহেতু ডজন করতে চাও, তা 12 দিয়ে ভাগ করবা, কারণ 12টি 1 ডজন হয় বলে। এখানে 6 × 6, 6 দিয়ে 12, এখানে ভগ্নাংশে আমরা যোগ বিয়োগ করে নেব, x-2 × x, এটা মিলে গেলে আমাদের এখানে দেখো 42x হয়ে যাবে মাইনাস, আর x মিলে গেল তো 42 দিয়ে একে গুণ করো, তাহলে এটা 42 হবে, 42x হবে। আর এই যে মাইনাস আছে, মাইনাস এটা কিন্তু প্লাস করে নেবে, এই জায়গাটা একবারে করে দিলাম। আর 42 এটা কিন্তু আমাদের হয়ে যাবে কত, 84 হয়ে যাবে, এটা 84। আর এখানে আমাদের 1/2। দেখো, এটা +42x - 42x কেটে দাও, তাহলে বা উপরে আমাদের রয়ে গেল 84, নিচে s² মাইনাস এটা 2x, এইদিকে 1/2। এখন বর্গগুণ করে নিব, দ্বিঘাত সমীকরণ আসবে, s² মাইনাস 2x আর 84 2 আমরা যদি গুণ করি 168 পেয়ে যাবা। বা দিকে নিয়ে এসো, s² মাইনাস 2x
মাইনাস 168 ইজিক্যাল টু 0। চলো দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। আমরা এখানে কি করব, ফ্যাক্টরটা তৈরি করে নেব। দেখো ফ্যাক্টর তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, এই যে 168কে ভাঙাতে হবে। তাহলে 168 যখন বড় সংখ্যা আছে, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে 168কে লসাগু করে নেবা, তখনই সহজে ভেঙে নিতে পারবা। 2 দিয়ে ভাঙো, 2 8 16, 2 4 8, আবার 2 দিয়ে ভাঙাবো, 2 4 8, 2 2 4, 2 দিয়ে ভাঙাবো, 2 2 4, 2 1 2, 3 দিয়ে ভাঙাবো, 3 7 21। ওকে, তাহলে এই যে আমাদের দেখো ফ্যাক্টর ভেঙে গেছে। এখন দেখো এদেরকে দুটো পার্ট করে ভাগ করে দাও। দেখো তো আমরা এক কাজ করি, এখানে এই যে আমরা 7 দিয়ে 14 করলাম, আর এদিকে 2 আর এই আমরা 3টাকে নিলাম, 2 2 4, 4 3 12, 14 আর 12 নাও, 14 12 দেখো বিয়োগ করে 2 আসবে, আর 14 12 গুণ করে তো 168 পাওয়াই যাবে, এই যে তারই উৎপাদক আছে বলে। তাহলে 14 আর 12 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের একটু সময় লাগতে পারে, কিন্তু পাট করে নিবা। দুজন দুজন সংখ্যাগুলো তৈরি করবা। যোগ বিয়োগটা প্রথমে লক্ষ্য করবা, যোগ বিয়োগটা কখন আমাদের 2 আসছে, 14 12 নিলে পরে 2 চলে আসবে। তাহলে এস স্কোয়ার মাইনাস, তার আগে আমি 14 নিলাম, তারপরে আমি 12 লিখলাম আর এক্সট্রা বসিয়ে দিলাম, মাইনাস 168 ইজিক্যাল টু 0। এস স্কোয়ার এটা হয়ে যাবে 14x মাইনাস মাইনাসে প্লাস 12x মাইনাস 168 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে x কমন নিব, x মাইনাস এটা হয়ে যাবে আমাদের 14, এখান থেকে 12 কমন নেওয়া যাবে। তাহলে x মাইনাস, দেখো এটা 12 দিয়ে কে ভাগটা তোমরা এখান থেকে বুঝতে পারবা। এই যে আমাদের 12 বানিয়েছিলাম এদেরকে নিয়ে, তো 12 বানানোর পর কে ছিল আমাদের 7 দিয়ে 14 ছিল না, তো এটা ভাগ করে তোমরা 14ই পেয়ে যাবা। তো এটা আমাদের হয়ে যাবে এখানে 14, মিডিল ফ্যাক্টর করছো, এটা আমাদের সমান আসবে, এদিকে 0 আছে। তাহলে এখানে x মাইনাস 14 কমন নিয়ে নিলাম, পরে রয়ে গেল x প্লাস 12 ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে আমরা x এর মানটা বের করে নেব। দেখো এখানে আমরা লিখব হয় x মাইনাস 14 ইজিক্যাল টু 0, আর অথবা x প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে x সমান সমান পেয়ে যাবা 14, আর এখান থেকে x সমান সমান পেয়ে যাবা মাইনাস 12। দেখো তাহলে আমাদের x এর দুটো মান পেলাম, একটা মান এখানে বাদ যাবে। দেখো যে x আমরা কী ধরেছিলাম, এখানে x 1 ডজন পিনের মূল্য, তাহলে 1 ডজন পিনের মূল্য তো আমাদের ঋণাত্মক আসবে না, তাহলে এখানে লিখব ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে। ওকে, ধনাত্মক মান নিয়ে আমরা এখান থেকে x এর মানটা আমরা কত নিয়ে নেব, 14 নিয়ে নেব, এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের যে বলেছিল এই যে প্রতি ডজন পিনের বর্তমান মূল্য যে আমাদের বের করতে বলেছিল, তাহলে প্রতি ডজন এই যে পিনের বর্তমান মূল্য হয়ে যাবে কত, 14 পয়সা। তাহলে অতএব তো লিখে দিবা যে প্রতি ডজন পিনের বর্তমান মূল্য সমান সমান 14 পয়সা। এই যে আমাদের অ্যান্সার। ওকে, এভাবে তোমাদের অঙ্কটা করে নিতে হবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 5-এর অথবাটা। দেখো আমরা করাবো 5-এর অথবা। এখানে বলছে একজন মোটর সাইকেল আরোহীকে 30 কিমি পথ নির্দিষ্ট সময় যেতে হবে, তিনি 3 মিনিট দেরিতে যাত্রা শুরু করলেন, কিন্তু ঘন্টায় আরও 1 কিমি বেশি বেগে গিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছালেন। দেরিতে যাচ্ছিল বলে তার গতিবেগটা 1 কিমি বাড়িয়ে দিল। যে গতিবেগে যাচ্ছিল, তিনি কত বেগে যাচ্ছিল সেই গতিবেগটাকে আমরা ধরে নেব, যেটা প্রথম গতিবেগে যাচ্ছিল। তা আমরা এখানে লিখব ধরি, ঠিক আছে, ধরি তিনি x কিমি পার ঘন্টা বেগে গিয়েছিলেন, যায়, এত বেগে যাচ্ছিল। ওকে, তাহলে 30 কিমি দূরত্ব পথ যাতায়াত করবে, যেটা বলেছে। সেই নির্দিষ্ট পথ হচ্ছে 30 কিমি। তাহলে এখানে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, যেহেতু সেই ব্যক্তির গতিবেগ মানে মোটরসাইকেলের গতিবেগটা আমরা ধরে নিয়েছি x কিমি পার ঘন্টা। তা আমরা লিখব x কিমি যায় 1 ঘন্টায়, x কিমি যায় কত, 1 ঘন্টায়।
তাহলে 1 কিমি যায় 1/x, আমাদের 1 আছে 1/x ঘন্টায়। আর যে 30 কিমি পথ যাবে, প্রথমে যেটা যাচ্ছিল 30 কিমি যায়, এতটা পথ যাবে, এটা তাহলে বেশি যাবে 30 কিমিতে, তাই না? 1 কিমিতে দেখো x কিমিতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে 1 কিমিতে কম সময় লাগবে বলে বাই হয়েছে। তাহলে 1 কিমিতে কম সময় লাগলে 30 কিমিতে বেশি সময় লাগবে, 30/x ঘন্টা হয়ে যাবে। এখন যেহেতু দেরিতে যাচ্ছিল বলে তার গতিবেগটা বাড়িয়ে দিয়েছিল, তাহলে 1 কিমি গতিবেগ বাড়ালে, তাই না, এই যে 1 কিমি আচ্ছা ঘন্টায়, দেখো ঘন্টায় 1 কিমি মানে 1 কিমি পার ঘন্টা এখানে লিখতে হবে। 1 কিমি পার ঘন্টা, এই যে গতিবেগ বাড়ালে এখন গতিবেগ হয়, এখন গতিবেগ হয়। এখন গতিবেগটা কত হবে? আগে ছিল x কিমি পার ঘন্টা, 1 কিমি বাড়াচ্ছে, তো x+1 কিমি পার ঘন্টা হয়ে যাবে এখন গতিবেগটা। এটা আমাদের গতিবেগ হয়ে যাবে। ওকে, তাহলে এই গতিবেগে যাবে মানে x+1 কিমি যাবে 1 ঘন্টায়, সেটাই আমি লিখছি। x+1 কিমি এতটা পথ যায় 1 ঘন্টায়। এটা কিন্তু গতিবেগের ধর্ম। x কিমি পার ঘন্টা বলতে x+1 কিমি যায় 1 ঘন্টায়, বা 1 ঘন্টা যায় x+1 কিমি। তাহলে এখানে 1 কিমি যাবে কত? 1/x+1, 1 কিমিতে কম সময় লাগবে এত ঘন্টায়। আর সেই 30 কিমি পথ যাবে 30/x+1 ঘন্টায়। এখন দেখো গতিবেগ যখন বাড়িয়ে দিবে সময় কিন্তু কম লাগবে যেতে, সেই 30 কিমি যেতে, মানে আগের চেয়ে। আগে যা সময় লেগেছিল এখন কম সময় লেগেছে। তাহলে দেখো আগে 3 মিনিট দেরিতে গিয়েছিল, হ্যাঁ, আর এখানে কিন্তু 30 মিনিট কি মানে এখানে কিন্তু কম সময় লেগেছে, এখানে কিন্তু বেশি সময় লেগেছে। তাহলে এই যে বেশি থেকে কমটা বিয়োগ করব, সেটাই হবে আমাদের কত? 3 মিনিটের সঙ্গে সমান হবে। তাহলে আগে কিন্তু এই যে বেশি সময় লেগেছিল, দেরিতে গিয়েছিল 3 মিনিট, এই যে এটা বেশি সময়, বেশি থেকে কম সময়টা বাদ দিয়ে যাবে, এটা কিন্তু আমাদের কম সময় লাগবে। গতিবেগ যেহেতু বাড়ানো হয় তার সময়টা কিন্তু কম লাগে। তাহলে বেশি থেকে কম এদের মধ্যে যে পার্থক্য প্রশ্নে বলেছি সেটা বলে দিয়েছে। দেখো কত বলে দিয়েছে? 3 মিনিট দেরিতে যাওয়া। এখানে কিন্তু বুঝতে হবে, এটা বইয়ের মতনই প্রশ্ন আছে, একটু চেঞ্জ করেছে। 3 মিনিট দেরিতে যাত্রা শুরু করলো, তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে দেখো 3 মিনিট। আর এখানে সময়টাকে আমরা ঘন্টা নিয়েছি, তাহলে এই যে 3 মিনিটটাকে ঘন্টা করতে হবে। মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করে দিবা, তখন এটা আমাদের ঘন্টায় চলে আসবে। 3 মিনিট সমান 3/60 ঘন্টা। তাহলে এই যে আমাদের সমীকরণ গঠন এভাবে করে নিতে হবে। এখানে যে কাটাকাটি করো, এটা 1, এটা 2, এটা 0 পেয়ে যাবা। এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, x+1। আচ্ছা এখানে দেখো x মিলে গেছে, তার 30 দিয়ে গুণ করো, এটা 30x প্লাস এটা 30 হয়ে যাবে। আর এটা মিলে গেছে, এটা 30x, আর এখানে এটা 1/20 পেয়ে গেলাম। এটা দেখো এটা কেটে যাবে প্লাস মাইনাস, তাহলে উপরে আমাদের 30 আর নিচে গুণ করে নাও, এটা s² প্লাস x, এটা 1/20। এখানে আমরা বর্গগুণ করব, s² প্লাস x সমান এটা 600 হয়ে যাবে আমাদের। তাহলে s² প্লাস x মাইনাস 600। এখন আমরা এটাকে কি করব? মিডল ফ্যাক্টর ভাঙাবো। তাহলে মিডল ফ্যাক্টর ভাঙানোর নিয়ম দেখো, 600টা বড় হয়ে গেছে না, তাহলে আমাদের 600টাকে লসাগু করে নিতে হবে, তখনই বুঝতে পারবা কী কী সংখ্যায় আমরা ভাঙাবো। তাহলে একে 3 দিয়ে ভাঙাও, 3 দিয়ে 6 0, 2 দিয়ে ভাঙাও, 2 কে 2 0, 5 দিয়ে ভাঙাও, 5 দিয়ে 10 0, আবার 5 দিয়ে ভাঙিয়ে নাও, 5 4 20, এবার 2 দিয়ে ভেঙে নাও। এবার এই যে আবার যেটা বললাম আগের নিয়ম, এখন এমন দুটো সংখ্যায় পৃথক করো, যেমন দুটো সংখ্যা নাও এখান থেকেই, যে যাদের যোগ বিয়োগটা 1 আসবে, মানে একটা x আছে মানে 1 নিয়ে আসতে হবে। তা দেখো কীভাবে তোমরা করতে পারবে। এখান থেকে কিন্তু দুটো সংখ্যা ধরে নিতে হবে আমাদের বুদ্ধি করে, যে কোন দুটি সংখ্যা নিব যাদের বিয়োগটা কিন্তু 1 আসবে। দেখো সংখ্যা দুটি দেখো তো, এখানে 3 দিয়ে 6 নাও, 2 দিয়ে 4 নাও, তাহলে এদেরকে দুজনে নাও। এখানে দেখো 6 আর 4, তাহলে এটাকে কিন্তু আমাদের দেখো 4 আর 6 কিন্তু 24 হয়ে যাবে। এটা 24, আর এদিকে দেখো 24 নিলে এটা 5 5 25, 25 আর 24 কিন্তু এখানে ভেঙে যাবে। তো এখানে নেব 25 থেকে 24 বিয়োগ করব, বিয়োগ দিতে হবে x, আর এদিকে 600 = 0। s² প্লাস
25x মাইনাস এটা 24x হয়ে যাবে, মাইনাস 600 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস এটা 25, আর এখান থেকে 24 কমন নিয়ে নাও, তাহলে এক্স এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার 24 দিয়ে 600কে ভাগ করবা, এটা কিন্তু 25 পাবা, সেটা এখান থেকে বুঝে নিবা। এই যে 24 বাদ দিয়ে এটা 5 5 25 0, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 25 কমন, এই যে এটা আমাদের কমন, আর পরে রয়ে যাবে এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। আচ্ছা, হয় এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, আর এখান থেকে যদি অথবা করি আমরা, অথবা এক্স মাইনাস এটা হচ্ছে এক্স মাইনাস 24 আছে আমাদের, এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান পাবো, এখান থেকে এক্সের মান পাবো। তাহলে দেখো আমরা যদি এক্সের মানটা বের করে নিই, তাহলে এখান থেকে এক্সের মানটা কিন্তু মাইনাস 25 পেয়ে যাবে, আর এখান থেকে এক্সের মানটা কিন্তু দেখো এটা কিন্তু 24 পেয়ে যাবে। আচ্ছা, এখানে ঋণাত্মক মান নিব না, এক্স যে আমরা গতিবেগটা ধরেছিলাম, এক্স গতিবেগে যাচ্ছিল তাই না প্রথমে, তাহলে গতিবেগ ঋণাত্মক নিব না। তাহলে আমরা এখানে লিখে দেবো, দেখো কোনো কিছুই তো বুঝতে না পারো, তাহলে একবার ধনাত্মক মান নিয়ে, এটা কিন্তু লিখে দিলে হবে, ধনাত্মক মান নিয়ে আমরা অতএব দিয়ে এক্সের মানটা আমরা কত নেব, 24 নেব, ঋণাত্মক মানটা ছেড়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ঋণাত্মক মানটা বাদ চলে যায়। আচ্ছা, তাহলে আমাদের দেখো হয়ে গেছে, আমরা যে গতিবেগে প্রথমে যাচ্ছিল সেই গতিবেগটা আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা লিখে দেবো যে নির্ণীয় গতিবেগ, এটা আমাদের বের করতে বলেছিল কত, 24 কিমি পার ঘন্টা, 24 কিমি পার ঘন্টা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো এবার 6 দাগের প্রশ্ন। দেখো 6 দুটি অঙ্ক করাবো, এখান থেকে অনেক অঙ্ক করাবো, প্রচুর বইয়ের বাইরের অঙ্ক আছে আজকের ক্লাসটাতে। ক্লাসটা খুবই ভালো আছে, তোমরা ভালো করে দেখো। চলো, আমাদের যেটা একটা সমীকরণ আছে, এটা প্রমাণ করতে বলেছে 1। তো আমরা এক কাজ করি, আমরা মানে যে বাম পক্ষটা আমরা টুকে নিচ্ছি, আমাদের আছে 1/1 প্লাস এক্স প্লাস 1/y, এটা আছে একটা। তারপরে 1/1 প্লাস ওয়াই প্লাস 1/z আছে, প্লাস 1/1 প্লাস জেড প্লাস 1/x, এভাবে করে আছে। এর মানটা 1 প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এই রাশিটাকে আমি 1 নং নাম দিয়ে দিলাম। প্রত্যেকটা হরকে নিয়ে আমরা কাজ করব। প্রথম হরটা নিয়ে নিচ্ছি 1 প্লাস, এটা আমরা এখন দিয়ে তোমরা লিখতে পারো, এটা হচ্ছে এখন 1 প্লাস এক্স প্লাস 1/y। চলো, এটাকে যদি আমরা সরল করি, দেখো এটা সরল করে আমরা নতুন একটা জিনিস তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকটাকে এমনভাবে করব যে একটা পার্ট একই মান আমরা বের করে নেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো লক্ষ্য করো, এই জায়গাটা কাজ করবো প্রথম হরটাকে নিয়ে। চলো, এখানে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করব, প্রত্যেকটা হরকে কিন্তু সরল করব, দেখো বুদ্ধি করে। তাহলে এখানে আমাদের ওয়াই হবে লসাগু, তাই তো? তাহলে এটা ওয়াই দাঁড়িয়ে যাবে, এটা এক্স ওয়াই হয়ে যাবে, এটা ওয়াই মিলে গেল তো এটা 1 নামে যাবে। এভাবে আমরা সরল করে রেখে দিলাম। এবার এই হরটাকে নিয়ে আমরা 1 প্লাস ওয়াই প্লাস 1/z। দেখো এখানে তোমাদের জানতে হবে, আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান 1, তাহলে এখান থেকে এক্স ওয়াই সমান 1/z করতে পারবো। 1/z এর মানে কত, এক্স ওয়াই। তাহলে দেখো 1 প্লাস ওয়াই প্লাস 1/z এর জায়গায় আমরা 1/z এর জায়গায় এক্স ওয়াই লিখে দিলাম। দেখো এই জায়গাটা মিলছে আমাদের একটা করে পার্ট। এবং আরেকটা আছে আমাদের এই যে হরটা 1 প্লাস জেড প্লাস 1/x। তাহলে একইভাবে দেখো তো এই জায়গা থেকে এই যে এক্স ওয়াই জেড সমান 1 আছে, এখান থেকে আমরা জেডের যদি মানটা বের করতে চাই, তাহলে জেডের মানটা হয়ে যাবে 1/xy হয়ে যাবে না? এখানে ওই জায়গাটা করবো আমরা, 1 প্লাস জেডের মানটা বসাই, তা জেডের মানটা 1/xy প্লাস এখানে এক্স আছে। চলো ভগ্নাংশে যোগবিয়োগ করি, এখানে লসাগুটা কিন্তু এক্স ওয়াই পাবা। দেখো এই যে এক্স মিলছে এক্স, আর ওয়াইটা রয়ে গেল এক্স ওয়াই লসাগু। তো এটা দেখো এক্স ওয়াই মিলে গেল, এখানে 1, এখানে এক্স মিলে গেল, তো এটা ওয়াই একে ওয়াই। দেখো এই যে আমাদের এই যে লবটা, প্রত্যেকের লবটা দেখো একদম সমান আসছে, এই জায়গাটা আর এই জায়গাটা একই চলে এসেছে। তাহলে এই মানগুলো কিন্তু এখন আমরা এই যে হরগুলোতে বসিয়ে দেবো রাশিটার প্রত্যেকটা হরে। তো আমরা লিখবো 1 থেকে পাই, 1 থেকে পাই। তাহলে আমাদের দেখো 1/, এখানে যদি মানটা বসাই, এই মানটা সরল করেছি আমরা, এর জায়গায় বসিয়ে দেবো ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস 1/, কত ছিল আমাদের ওয়াই ছিল, বসিয়ে দিলাম প্লাস।
1 বাই এখানেও মানটা বসাবো আমরা, এই মানটা দেখো বের করে রেখেছি। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, এটা 1 প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, দেখো এই যে মানটা ওখানে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা প্লাস 1 বাই, দেখো তৃতীয়টা দেখো এটা আছে, এখানে একদম লিখে দেবো যেটা আছে, মানটা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান, এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই, আর নিচে কিন্তু আমাদের এখানে এক্স ওয়াই ছিল। ওকে, দেখো এইভাবে দাঁড়িয়ে গেলো আমাদের রাশিটা। এখন চলো এটাকে যদি সরল করা যায়, ওয়াইটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে ওয়াই বাই, আচ্ছা এখানে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, প্রথমে এক্স ওয়াই লিখলাম, তারপর ওয়াই লিখছি, তারপর 1 লিখছি, এরকম সাজালাম আমরা। আর এটা 1 বাই, আগে এক্স ওয়াই লিখেছি, চলো এক্স ওয়াই প্লাস তারপর ওয়াই, তারপর 1 সাজিয়ে নিলাম, এক্স ওয়াইটা উপরে চলে আসবে এখানে। তাহলে এখানে আগে এক্স ওয়াই, তারপরে ওয়াই নিয়েছি, তারপরে 1 নিয়েছি। এবার দেখো তো লসাগুটা, এই যে হরটা কিন্তু সমান যখন হয়ে গেছে, তাহলে লসাগু এক্স ওয়াই প্লাস 1, আর এটা দেখো মিলে গেল, তো এখানে ওয়াই নামবে, এটা মিলে গেছে তো এটা 1 নামবে, এটা মিলে গেছে তো এখানে এক্স ওয়াই নামবে। তোমরা লক্ষ্য করো, উপরে আমরা এক্স ওয়াইটা আগে লিখছি, তারপরে ওয়াইটা লিখলাম, তারপরে 1টা লিখলাম, আর নিচে আমাদের আছে এক্স ওয়াই প্লাস 1। এই দেখো এই দুটো আমাদের কেটে গেছে, উপরে যখন কেটে দিলাম এর মানটা কত 1 দাঁড়িয়ে গেল। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে 1 নিয়ে আসতে বলেছিল, দেখো এই রাশিটার মান 1, দেখো আমরা সুন্দরভাবে প্রমাণটা দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুভড, ঠিক আছে, প্রমাণিত। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 6-এর অথবাটা। এই যে আমরা 6-এর অথবাটা করাবো, এখানে আমি 6-এর অথবা লিখে দিচ্ছি, 6-এর অথবা। দেখো প্রথমে আমাদের এক্স সমান দেওয়া আছে 2√15 বাই √5 প্লাস √3। দেখো এই অঙ্কটা একটু বুদ্ধি করে করবো। তাহলে এখানে এক্স সমান এই যে 2√15টাকে দেখো আমরা ভাঙাতে পারবো, এটাকে 5 × 3 নিচে √5 প্লাস √3, বা এক্স সমান আচ্ছা 2, দেখো তো এটাকে এভাবে করি, যে √5 গুণিত যে √3, এভাবে ভেঙে নেওয়া যায়, ঠিক আছে, এই দুটো গুণ করে কিন্তু এটাই পাওয়া যাবে, √5 × √3। ওকে, আর নিচে আমাদের ছিল √5 প্লাস √3, বা আচ্ছা এখানে এক্সের নিচে আমি নিয়ে আসলাম √5কে নিয়ে আসলাম, একটাকে নিয়ে আসলাম, তারপর পরেরটা আরেকটা নিয়ে আসবো, দুইভাবে করবো, প্রথমবার এটা করছি। তার হয়ে যাবে 2√3, এটা √5 প্লাস √3। দেখো আমাদের এখানে লক্ষ্য করে, এখানে দেখো প্রথমটা আমাদের এক্স প্লাস √3, এক্স মানে √3, দেখো প্রথমে কিন্তু √3টা এনেছে আমাদের, কি বলেছে √3টা, চলো আমি √3টা নিয়ে আসি, এটাকে বাদ দিয়ে দিলাম, ধরো এটাকে বাদ দিয়ে দিলাম, আমি এখানে এক্স বাই √3টাকে নিচে নিয়ে আসলাম, যদি প্রথমে √3 দিয়ে আছে কোনো ব্যাপার নয়, চলো এখানে আমি 2√5 হয়ে যাবে, আর নিচে √5 প্লাস √3, তাই তো। এখন দেখো এই যেভাবে এই যে বামপক্ষটা দেখো, যেটার মান বের করতে বলেছি, এই বামপক্ষের মতো আমরা তৈরি করব, যোগ ভাগ প্রক্রিয়া করে আসবে, যোগ ভাগ প্রক্রিয়া। তো এই জায়গায় আমি করব যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে দেখো এই যে এখানে এই যে লবের সঙ্গে হর যোগ, আর লব থেকে হর বিয়োগ, একই কাজ এখানে করতে হবে, 5 প্লাস √3 যোগ, আর 2√5 থেকে মাইনাস √5 মাইনাস √3, সরি এটা প্লাস আছে, প্লাস দিতে হবে। তো এইদিকে আমরা সলভ করবো, এটা আমাদের দাঁড়িয়ে যাবে 3√5 প্লাস √3, এখানে এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হয়ে √5 পেয়ে যাবা, আর এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস √3, এটা দাঁড়িয়ে যাবে। চলো একে আমি এটাকে 1 নং নাম দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা ছিল আবার দিয়ে আমি লিখি, আবার আমি এই জিনিসটা টুকছি, এটাই এক্স সমান 2 গুণিত √5 ইন্টু √3, আর নিচে ছিল √5 প্লাস √3। এবার এখান থেকে √5কে নিচে নিয়ে আসবো, এক্সের নিচে নিয়ে আসবো √5, তো এখানে রয়ে যাবে 2√3, √5 প্লাস √3। আচ্ছা, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া আগের মতন করব, যোগ ভাগ প্রক্রিয়া করলে লক্ষ্য করে দেখো এই যে আমাদের এই যে দ্বিতীয় অংশটা ছিল না, এই টাইপের চলে আসবে আমাদের, এটাকে দেখে তোমরা বুঝে নিবা কী করতে হবে আমাদের। তো এখানে যদি যোগ ভাগ প্রক্রিয়া আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা এক্স প্লাস √5 পাবা, আর এক্স মাইনাস √5 পাবা। তাহলে এখানে চলো এই যে আমাদের লব আছে, লবের সঙ্গে হরটা যোগ,
একদম আগের মতন। আর এই যে আমাদের লবটা, এখান থেকে আমরা হরটা বিয়োগ করব। তাহলে এটা আমাদের হয়ে যাবে 3√3 প্লাস √5, এটা পাবা। ওকে, আর এখানে এটার সঙ্গে এটা বিয়োগ হবে, এটা একটা √3 মাইনাস √5, এটাকে আমি 2 নং নাম দিয়ে দেবো। এখন 1 আর 2 যোগ করব, যোগ করতেই হবে। দেখো এখানে যোগ আছে আমাদের, দুটো অংশের যোগ, তাই না? যোগ বলে এই যে এটা যোগ, এই যে এটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে লিখো 1 যোগ 2 করে পাই। তাহলে দেখো একের যে বামপক্ষটা ছিল আমাদের x প্লাস √3 বাই x মাইনাস √3 প্লাস, আর 2-এর যে বামপক্ষটা আছে x প্লাস √5 বাই x মাইনাস √5। এবার ডান পক্ষগুলো যোগ করো। একের ডান পক্ষটা এই যে দেখতে পাচ্ছ, ডান পক্ষ নাম দিয়ে রেখেছি, চলো আমি এখানে টুকে নিই। আমাদের আছে 3√5 প্লাস √3, নিচে আছে √5 মাইনাস √3 প্লাস, আর 2-এর যে ডান পক্ষটা আছে 3√3 প্লাস √5, আর নিচে √3 মাইনাস √5। তো আমাদের বামপক্ষ রাশিটা যেটার মান দরকার, যেটা চলে এসেছে, একে সরল করে অ্যান্সারটা আসবে। তাহলে এখন দেখো এটাকে একটা কাজ করি আমরা। প্রথমটা আমরা লিখে দিলাম যেটা আছে। দেখো এটাকে আমরা মাইনাস করে নিলাম, মানে একে আমরা চেঞ্জ করব। দেখো আগে √5 আছে না, আগে √5 লিখবো। তো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে মাইনাস বের করবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আগে √5 মাইনাস √3 লিখে দিলাম। ওকে, চেঞ্জ করে নিলাম। এখন এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তো আমাদের লসাগু দেখো এটা সেম হয়ে গেছে। তাহলে √5 মাইনাস √3 লসাগু, এটা মিলে গেছে, তো উপরে এটা নেমে যাবে, √5 প্লাস √3 মাইনাস, এটা মিলে গেছে, উপরটা নামিয়ে দেবো 3√3, এই প্লাস মাইনাস প্লাস এটা মাইনাস করে দিবা, এটা মাইনাস হয়ে যাবে, এটা √5। আর এখানে একটু সরল করব। চলো এখানে সরলটা তোমাদের দেখাচ্ছি আমি। তবে এখানে সরলটা কত হবে দেখো, সমান সমান দিলাম, এই যে আমাদের সমান সমান, এখানে 3√5 আর একটা √5, তাহলে এখানে 3টা থেকে একটা চলে গেল, তা 2√5 পাবা এটা। আর এটা 3টা থেকে একটা চলে যাচ্ছে, -2√3 হবে এটা। আর নিচে যেটা আছে আমি বসিয়ে দিলাম √5 মাইনাস √3। উপর থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে √5 মাইনাস √3 পাবো, আর নিচে আছে আমাদের √5 মাইনাস √3। দেখো এই দুটো মিলে গেছে, লব হর, এটা কেটে দাও। তাহলে আমাদের কিন্তু রয়ে গেল কত, দেখো 2 রয়ে গেল। তাহলে এই যে রাশিটার মানটা কিন্তু যে বের করতে বলেছিল প্রশ্নে, এই রাশিটার মান, তার মানটা কিন্তু আমরা দেখো 2 পেয়ে গেছি। এই 2 কিন্তু আমাদের অ্যান্সার। একদম ভালো অঙ্ক। ওকে, বুঝে শুনে তোমাদের করতে হবে। পরে আমরা চলে আসবো, দেখো 7 এগুলো হচ্ছে আমাদের উপপাদ্য, এগুলো একদম বই থেকে। তোমাদের যেটা বলবো, উপপাদ্যর অঙ্ক অনেক দিয়েছে আমি, আমার চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? তো আমার চ্যানেলে ভিজিট করতে হবে তোমাদের। ক্লাস 10 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো তোমরা পাবা। প্রচুর চ্যাপ্টার কষে থেকে অঙ্ক ধরে ধরে দিয়েছি, উপপাদ্যগুলো দিয়েছি। তোমরা উপপাদ্যগুলো আমার চ্যানেলে ভিজিট করে করবা। এবং কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি তোমাদের দেওয়ার চেষ্টা করব। চলো, আমাদের যে 8-এর যে অঙ্কটা আছে, এটা বইয়ের বাইরের অঙ্ক আছে, বইয়ের বাইরের অঙ্ক আমরা ছাড়বো না। 8-এর অঙ্কটা চলো পড়া যাক কী বলছি। 4 মিটার লম্বা, 5 ডেসিমি চওড়া এবং 3 ডেসিমি পুরু একটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমি চওড়া 40টি তক্তা চেরাই করা হলো। চেরাইয়ের ফলে 2% কাঠ নষ্ট হয়ে গেছে। চেরাই যখন করেছিল 2% কাঠ নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ লগ থেকে, কিন্তু এখনও লগটিতে 108 ঘনসেমি কাঠ রয়ে গেছে। প্রতিটি তক্তা কতটা পুরু চেরাই করা হয়েছিল, মানে যে তক্তা চেরাই করা হয়েছিল কতটা পুরু, কতটা মোটা ছিল। আচ্ছা, সেটাকে আমরা ধরে নিচ্ছি এখানে। দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি প্রতিটি তক্তা যে পুরু ছিল না, সেই পুরুটাকে আমি ধরে নিলাম x ডেসিমি। সব ডেসিমি করবো এককগুলোকে, যেহেতু আমাদের দেখো এত ঘন ডেসিমি বলে দিয়েছে, 108 ঘন ডেসিমি কাঠ পড়ে রয়েছিল।
তাহলে এক্স ডেসিমি। আচ্ছা, তাহলে এখানে দেখো এখন যদি আমরা শর্তটা তৈরি করে দেখো, টোটাল যে আমাদের কাঠের যে লগটা ছিল তার মোট আয়তন যতটা হবে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে লিখব কাঠের লগের যে আয়তন, কাঠের লগের আয়তন, এই আয়তনটা সমান সমান দেখো কাদের সঙ্গে সমান হবে, এখানে আমাদের যে 40টি তক্তা চেরাই করা হয়েছিল, তাই না? তো এখানে সমান হবে 40টি তক্তার আয়তনের সঙ্গে 40টি তক্তার আয়তন। 40টি তক্তার আয়তন শুধু হবে না, 40টি তক্তার আয়তনটা হবে তার সঙ্গে যোগ হবে, দেখো এখানে আমাদের এই যে নষ্ট হয়েছিল, কতটা কাঠ নষ্ট হয়ে গেছিলো সেই কাঠটাও নিতে হবে। তো আমরা লিখব নষ্ট হওয়া কাঠের আয়তন, তাই তো? এখানে লিখব নষ্ট যে হয়েছিল, নষ্ট হওয়া, এখানে চলে আসছি আমি, নষ্ট হওয়া কাঠের আয়তন এটা যোগ হবে টোটাল যে লগের আয়তনটা, কাঠের যে লগটা ছিল তার আয়তনটা কতটা পাওয়া যাবে, যে কথাগুলো বলেছে এখানে, ঠিক আছে? 40টি তক্তা তৈরি করেছিল তার আয়তনটা, নষ্ট হয়েছিল কিছু কাঠ, নষ্ট হওয়া কাঠের আয়তনটা, এবং এখানে ছিল আবার পরে দেখো 108 ঘন ডেসিমি কাঠ পরে রয়েছিল, তাহলে এখানে 108 ঘন ডেসিমি যোগ হবে, তাহলে 108 যে আমাদের ঘন ডেসিমি আয়তনটা, এত ঘন ডেসিমি এখানে লিখে দিলাম। এই যে টোটাল এই আয়তনের সঙ্গে আমাদের কাঠের লগের আয়তনটা কিন্তু সমান পাবো, যতটা আমাদের টোটাল কাঠ ছিল। তাহলে এখানে কাঠের লগের আয়তন দেখো আমাদের এখানে দেখো এই যে 4 মিটার লম্বা ছিল তা ডেসিমি করব, তাহলে 4 মিটারকে যদি ডেসিমি করা হয় তা 10 দিয়ে গুণ করতে হয়, মিটারকে ডেসিমি একবারে করে দিলাম আমি, ঠিক আছে? 4 মিটার সমান 40 ডেসিমি। এতটা হচ্ছে দেখো কাঠের তক্তার যে লগটা ছিল মোটা, সেটা কিন্তু আয়ত ঘনাকার আকৃতিটা, ঠিক আছে? আয়ত ঘনাকার বলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে আমাদের লম্বা যেটা দৈর্ঘ্য 5 ডেসিমি, চওড়া যেটা প্রস্থ ধরবো, আর ডেসিমি বলেছে 5 ডেসিমি চওড়া, আর 3 ডেসিমি পুরু যেটা উচ্চতা মোটাটা, এটা 3। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি, যে কাঠের লগের মোট যে আয়তনটা টোটাল। আচ্ছা, এখানে এটা গুণ করে আমরা দেখো এটা 40, এটা 15, 40 15, এখানে কিন্তু আমাদের গুণফলটা দাঁড়াবে 600 দাঁড়াবে এটা, ঠিক আছে? 15 60 600 হবে গুণফলটা। তাহলে এখানে 40টি তক্তার আয়তন যদি আমরা বের করতে চাই, দেখো 40টি তক্তার আয়তন আমাদের কত হবে, তাহলে 40 গুণিত, দেখো আমাদের এখানে যে তক্তাগুলো হবে না, যার দৈর্ঘ্য মানে লম্বা বলে দিয়েছে দৈর্ঘ্যটা 2 মিটার, তাহলে এই যে 2 মিটার বলে তাকে দেখো 10 দিয়ে গুণ করতে হবে, ডেসিমিটার করতে হবে, ইন্টু এবার 2 ডেসিমিটার চওড়া আছে প্রস্থটা, এটা 2 আছে ঠিকই আছে, এই যে চওড়া, আর উচ্চতা যেটা নিব, এটাও তো আমাদের আয়তঘন তক্তাটা, তাহলে উচ্চতা কিন্তু আমরা ধরে নিয়েছি 1 ডেসিমি প্রতিটি তক্তার উচ্চতা, পুরু যেটা মোটাটা সেটাই উচ্চতা হবে আমাদের, তাহলে এই যে আমাদের এক্স ডেসিমি, এটা হলো 40টি তক্তার আয়তন পেলাম। এবার নষ্ট হয়ে যাওয়া, দেখো নষ্ট হয়ে যাবে, দেখো টোটাল যে আমাদের কাঠের লগের আয়তন এটা আমাদের বললাম 600 ঘন ডেসিমি হবে, তাহলে এখানে 600 ইন্টু 2% নষ্ট হয়ে গেছিলো, তাহলে 600 ইন্টু 2/100 হবে, এটা 2%, এই যে দেখো, প্লাস এর সঙ্গে আমাদের যোগ হবে 108 ঘন ডেসিমি, টোটাল কিন্তু এটা আমাদের কিন্তু ঘন ডেসিমি। ওকে, তাহলে এখান থেকে কিন্তু সরল করে আমাদের এক্সের মানটা কিন্তু বেরিয়ে আসবে। চলো এটা আমরা হিসাবটা করি, এটা গুণ করে কিন্তু আমরা 600 পাবো, টোটাল যে আমাদের কাঠের যে লগটা ছিল তার যে কাঠের পরিমাণটা 600 ঘন ডেসিমি। আর এখানে দেখো এগুলো যদি আমি সরলটা করে নিই, এখানে দেখো কত হবে, 2 দিয়ে 4, 4 4 16, মানে এটা 16, আর এখানে দুটো শূন্য বসাও, 1600 এক্স, আর এখানে দুটো শূন্য কাটালাম, 212, এটা হবে 12 প্লাস 108। ওকে, আর এককটা আমি বসাচ্ছি না, সমীকরণ গঠন করলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের কত দাঁড়াবে সরল করে, এদিকে
600, এদিকে 1600x, আর এটা যদি যোগ করে নাও তাহলে এটা যোগ করলে দেখো 120 হয়ে যাবে। এটা 1600x 600 মাইনাস এটা 120 বিয়োগ করে নেব 1600x, এখানে আমরা বিয়োগটা করি, এটা 0 হয়ে যাবে, 2 এর ভিতরে 10, এটা আমাদের 8 হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের 5 হয়ে গেল, 1 এর ভিতরে 5, এটা 4, 480। একটা শূন্য আমি কেটে দিলাম, তাহলে এক্স এর মানটা দাঁড়াবে এটা 48, আর এখানে 160। 16 দিয়ে কাটাকাটি করি, 16কে 16 0, আর 16 3 48। তাহলে দেখো তো এক্স এর মানটা আমাদের কত দাঁড়ালো, 3/10, বা এক্স সমান এটা 10 দিয়ে ভাগ করো, একটার পর দশমিক বসে, তাহলে 0.3। এই যে আমাদের কাঠটি যে পুরু ছিল কতটা, সেটা ছিল এত, 0.3 ডেসিমি, 0.3 ডেসিমি। প্রতিটি তক্তা পুরু ছিল, মানে মোটা ছিল 0.3 ডেসিমি আমাদের অ্যান্সার। ওকে, এভাবে তোমাদের কিন্তু অ্যান্সারটা বের করে নিতে হবে। পরের প্রশ্ন, আজকের ক্লাসে দেখো শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। এটা আমাদের 8-এর অথবা, আমরা করাবো 8-এর অথবা। কি বলছে, একটি বেলনের উচ্চতা, দেখো বেলুন ভাবনা এটা কিন্তু, ঠিক আছে, বেলনের, একটি বেলনের উচ্চতা, বেলন বলতে এখানে আমাদের হয় যেটা হয় চঙাকৃতি, মনে রাখবা কিন্তু, ঠিক আছে, লম্ববৃত্তাকার চঙাকৃতি, এভাবে আমাদের একটা বেলন হয়। যেটা তোমরা যেভাবে রুটি বেলো না, এই যে রুটি বেলার যে বেলনটা থাকে সেটাকে তোমরা ধরে রাখতে পারো, একটি বেলনের উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ। ওই রুটি ভাজা বেলন ওটাই, ঠিক আছে। একটি বেলনের উচ্চতাটা ভূমির ব্যাসার্ধের 3 গুণ বলে দিয়েছে। যদি উচ্চতা ভূমির ব্যাসার্ধের 4 গুণ হয় তাহলে বেলনের ঘনফল আরও 1078 ঘনসেমি বেশি হয়। তার বেলনটির উচ্চতা বের করতে বলেছি। দেখো উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ বলে দিয়েছে, তাহলে এখানে ব্যাসার্ধকে যদি আমরা ধরে নিই, ব্যাসার্ধ ধরে নিই যদি আমাদের ধরো আর, ঠিক আছে, চলো আমরা ধরে নিচ্ছি, ধরি বেলনের ব্যাসার্ধ, বেলনের ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম, আর সেমি ধরে নিব, সেমি আছে, এককটা দেখতে পাচ্ছি ঘন সেমি। তাহলে উচ্চতা পেয়ে যাব আমরা, বেলনের উচ্চতা, দেখো ভূমির ব্যাসার্ধের 3 গুণ বলেছে, তার উচ্চতাটা হয়ে যাবে 3r সেমি হয়ে যাবে। এখন এভাবে ব্যাসার্ধ উচ্চতা নিয়ে আমাদের যে বেলনের আয়তন হবে, যে প্রথম যেটা আমাদের আয়তন ছিল, প্রথমে আমাদের আয়তনটা বেলনের বের করব। এটা কিন্তু লম্ববৃত্তাকার চং, আর লম্ববৃত্তাকার চঙের যে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার, আর বলতে ব্যাসার্ধ আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের 3r, এত ঘন সেমি। ওকে, তারপরে দেখো আমাদের বলেছে যদি উচ্চতা ভূমির ব্যাসার্ধের 4 গুণ হয়, মানে এখন উচ্চতা যেটা আমাদের বলেছে, এখন উচ্চতা ভূমির ব্যাসার্ধের 4 গুণ, তাহলে অতএব এখন উচ্চতা কত হবে, দেখো ব্যাসার্ধকে তো আর ধরে নিয়েছি, তাহলে অতএব উচ্চতা, মানে এখন যে উচ্চতা পাবো, ওকে, এখানে লিখি অতএব এখন উচ্চতা, আমি এখন দিয়ে দিলাম, এখন উচ্চতা পেয়ে যাব 4 গুণ বলতে কত হবে, 4r হয়ে যাবে না, 4r সেমি, এখন উচ্চতা হয়ে যাবে 4r সেমি। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা 4r, তাহলে এখন আয়তন, তাহলে এখন বেলনের যে আয়তনটা আমরা বের করব, বেলনের আয়তনটা হয়ে যাবে পাই, লম্ববৃত্তাকার চঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার, এই যে ব্যাসার্ধ আর স্কোয়ার ইন্টু উচ্চতা 4r, এত ঘন সেমি। এবার দেখো আমাদের যে সম্পর্কটা বলেছিল, এভাবে যদি আমাদের উচ্চতা যদি 4 গুণ হয়ে যায় ব্যাসার্ধের, তাহলে আগের চেয়ে বেলনের ঘনফলটা আরও কত বেশি হয়ে যাচ্ছে, 1078 বেশি হয়ে যাচ্ছে আগের চেয়ে, মানে এটা কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে এই যে আমাদের দেখো পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 4r, হ্যাঁ, এই যে আয়তনটা বেশি আছে,
আগের চেয়ে বেশি আছে। আগে ছিল আমাদের পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে আমি এইচ দিয়ে দিয়েছি, যেটা আমাদের এখানে 3r হবে এটা। এটা 3r, এই যে উচ্চতা 3r, এটা আর করে নাও, তাহলে এটা আমাদের হবে 3r। এটাই হবে দেখো কম বেশিটা, এদের মধ্যে যে পার্থক্যটা আয়তনের, যেটা 1078 হবে এখানে, 1078। বাস, তাহলে আমরা দেখো এখান থেকে আর এর মানটা কিন্তু বের করতে পারবো। এটা পাই, এখানে 4, এটা 4 পাই আর কিউব দাঁড়াবে। আর এটা হবে পাই, এটা 3 পাই আর কিউব দাঁড়াবে। এটা 1000, এই যে আমাদের 78। তাহলে এটা এখানে বিয়োগ করে এটা কিন্তু পাই আর কিউব 1078। পায়ের মান তোমরা জানো 22/7, আর কিউব 1078। তাহলে এখানে আর কিউব সমান সমান, তাহলে এখানে 1078, এটা উল্টে যাবে মানটা, গুণের আকারে থাকলে এটা হয়ে যাবে 7/22 হয়ে যাবে। চলো আমরা এখানে 11 দিয়ে কাটাকাটি করি। দেখো 11 নং 99, 107কে 99 ধরলাম, 11 নং 99, 8 বাঁচলো, 88 হয়ে যাবে, 11 8 88, 11 দিয়ে 22, 2 দিয়ে কাটাকাটি করো, 2 4 8, 2 9 18। তাহলে আর কিউব, এদিকে আমাদের দেখো এই যে আমাদের এটা আছে 49 গুণিত 7, আর কিউব দেখো এখানে 49কে 7 ইন্টু 7 করে নাও, এটা একটা 7 ছিল, আর কিউব, এটা আমরা 7-এর কিউব করতে পারবো, ওইদিকে পাওয়ার সমান, তাহলে এখান থেকে আর এর মানটা আমরা 7 পেয়ে যাবো। দেখো উচ্চতা আমাদের অ্যান্সারটা যেটা দরকার, আমাদের উচ্চতা বের করতে বলেছিল, বেলুনের উচ্চতা 3r, আমরা প্রথমে যে পেয়েছিলাম উচ্চতা 3r, ওকে, এই 3rটা আমাদের এখানে, এই যে আর এর মানটা তো 7 পেয়ে গেছি, তাহলে হয়ে যাবে আমাদের 21 সেমি অ্যান্সারটা, 21 সেমি বেলুনের উচ্চতা। ওকে, চলো দেখো এই ছিল আমাদের কমপ্লিট 6 নম্বর স্কুল। দেখো আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু খুবই ভালো ভালো আছে। তোমাদের যদি কোনো জায়গায় ডাউট মনে হয়, অসুবিধা মনে হয়, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাস যে 7 নম্বর স্কুল খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।